এই জাহাঙ্গীরনগরে যে কষ্ট করে করে মানুষ করছে এই আমি পোষা দিয়ে ও নিশ্চয়ই দেখছে, দেখে শুনে যদি মানুষের মনে করেন ভুল করে এই লোকে করে কেউ বুঝাইতে পারবে না। আর আমার বড় ছেলে হলো বেশি বুঝা, মানে শিক্ষিত বলো তো, ও মনে করেন যে নাম্বার শো, হ্যাঁ ও নাম্বার শো, যে বলা বিএ পাস কোরআনের হাফেজ তারা যদি মিথ্যা কথা তাই শিক্ষিত বলো না। হ্যালো বাংলাদেশ, তোমরা এতক্ষণ যার কথাগুলো শুনলে তাকে কি চিনতে তোমাদের একটুও কষ্ট হয়েছে? যদি কষ্ট হয়ে থাকে তাহলে এখন স্ক্রিনে তোমরা দেখে নাও, আমরাও কিন্তু কেউ না কেউ কখনো না কখনো এরকমই, এই যে একটু আগে যেটা তোমরা স্ক্রিনে দেখলে যে দুইজন ছবি তুলতেছে, এই যে বাচ্চারা খেলতেছে, এরকম কিন্তু আমরাও ছবি তোলার জন্য হলেও ওনার কাছে অবশ্যই গিয়েছি। ওনার বাবলের সামনে গিয়ে গিয়ে আমরা অনেকেই ছবি তুলেছি। উনি জাহাঙ্গীরনগরে বাবল বিক্রি করেন। ওনার লাইফেও অনেক সুখ দুঃখের গল্প রয়েছে। আমরা আজকের পর্বের মাধ্যমে ওনার লাইফের সুখ দুঃখের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর জাহাঙ্গীরনগরে আসেনি এরকম সাভারবাসী হয়তোবা নেই। সো অন্তত সাভারে যারা যারা আছো তোমরা, জাহাঙ্গীরনগরে যারা যারা ওনাকে একবার হলেও দেখেছো, তাদের কাছ থেকে একটা করে শেয়ার আশা করতেই পারি। অন্তত এই মানুষটির জন্য একটাবার হলেও শেয়ার করবেন, লাইক, কমেন্ট এবং অলসো সাবস্ক্রাইব। চলুন তাহলে শুরু করি। আচ্ছা আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম জানি কি বলছিলেন? আবুল বাশার। আবুল বাশার, সবাই তাকে বাদশা ভাই। বাদশা ভাই বলে। হ্যাঁ, আপনি তো এখানে অনেক ফেমাস, অনেক বছর ধরে। আপনি এখানে মূলত কত বছর ধরে আছেন? 30-31 বছর। 30-31 বছর ধরে এই এক জায়গায়? এক জায়গায় এইখানে অনেক করে অনেক জাহাঙ্গীরনগরের ভিতরেই প্রায় 30 বছর হয়ে গেছে। হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি পটুয়াখালী, বাউপাল থানা, বড়ডালিমা গ্রাম। পটুয়াখালীতে? জি। এখানে আসছিলেন কিভাবে? এখানে আসছিলাম রাগের বশতে, তো মানে শেখ হাসিনার গিরিলা হামলা যেদিন হয় ওদিন মনে করেন আমি রাগ করে মুদি দোকানদারি করতাম দেশে, তখন আমার ফ্যামিলিগত ভাবে বাবার সাথে রাগ করে আমি ঢাকা এসে পড়ি এক কাপড়ে। আসার পরে আইসা রিক্সা চালাইছি কয়েকদিন, তারপরে আস্তে 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 এখানে পরিচিত হয়ে এখানে ঢুকছি। আমি প্রথম গ্যাস মাল ফুলাইতাম আর খেলনা বেচতাম, যদিও বাবুল বেচতাম না, পরে আর কি এইটা ঢুকছি। এইভাবে জীবন শুরু। তো ফুলাপান ছিল না, আমি একা আসছিলাম, পরে আমার ওয়াইফ আসলো। তখন কি বউ সাথে করে নিয়ে আসছিলেন? না, আমি একাই এসে পড়ছিলাম রাগ করে। বিবাহিত ছিলেন তখনও? তখন হ্যাঁ, তখন আমি বিবাহিত ছিলাম, কিন্তু আমি রাগ করে এসে পড়ছিলাম। আচ্ছা। তো তারপরে 5-6 মাস পরে আমার আম্মু ফোন দিল যে বাবা তুমি কই? আমি বললাম আমি সাভার আছি। পরে যেকে দেখো মা বুঝে টুঝে ওদেরকে পাঠিয়ে দিল সাভারে। সাভারে তখন বাসা ভাড়া ছিলাম হলো 500 টাকা করে। 500 টাকা মাত্র বাসা? হ্যাঁ, অনেক বছর আগের কথা তো। মাত্র 500 টাকা। তো ওইভাবে আস্তে 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 চলতেছি, মানে খুব কষ্ট হইতো। তো বড় সেইটার কোন একটা দুঃখের, আমাদের কষ্টের কোন একটা কাহিনী আমাদের সাথে শেয়ার করেন, যেটা মানে একদমই একটু ডিটেইলসে বলার চেষ্টা করবেন যে কিভাবে কি কষ্টের ভিতর দিয়ে গিয়েছেন। সেই সময় হলো 6 টাকা জোড়া ছিল, মানে রিকশাও চালাইছেন? হ্যাঁ, 6 টাকা জোড়া ছিল। সাভার স্ট্যান্ড থেকে সাভার নামা বাজার মানে 3 টাকা 6 টাকা, মানে দুইজন মানুষের টাকা ছিল। তো ওই সময় চালের কেজি ছিল 25 থেকে 30 টাকা। তো কোনো রকম মনে করেন চলা যেত, কারণ দুই ছেলে, আমরা দুইজন 4 জন, মানে খুব কষ্ট হইতো। মানে দুই ছেলে, আপনার হাজবেন্ড ওয়াইফ দুইজন? হ্যাঁ। তো তারপরও মনে করেন আস্তে 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 যখন এই ব্যবসার ভিতরে ঢুকি, তখন এখানে ঢোকার পরে কিছু টাকা কিস্তিতে। গাড়ি চালাইছেন কত দিন আর কি? আমি গাড়ি চালাইছি 3-4 মাস রিক্সা চালাইছি। আমি রিক্সা চালাইতে পারতাম না, যদিও একজন কাছ থেকে শিক্ষা, তারপরে চালাইছি। তারপরে এই জাহাঙ্গীরনগরে যখন ঢুকলাম, ঢোকার পরে একজনের কাছ থেকে লোন নিয়ে। এখানে ঢুকছিলেন কিভাবে, মানে কি মাধ্যমে, বা এখানে কি এটা দিয়ে কি শুরু করছিলেন? না, ওই গ্যাস মাল ফুলাই দেব, গ্যাসের যে বেলুন গুলো। আচ্ছা আচ্ছা। কিভাবে, কার মাধ্যমে এখানে আসা? এটা আবার একজনের সাথে পরিচিত হয়েছিল, রিক্সা চালাইছে এই সময় পরিচিত হয়েছিল, ওনার নাম হলো বাবু। তো ওনার মাধ্যমে পরিচিত হয়ে ওনার জন্য এই বোতল নিলাম কিস্তিতে, ডেইলি 50 টাকা। তারপরে ওনার জন্য এই বোতল নিয়ে উনি আবার আমরা সবকিছু শিখিয়ে দিল, আর উনি 6 পিস মাল দিল আমারে, জাস্ট 6 পিস মাল দিয়ে আপনার আর কি ব্যবসার জগতে আপনার পদার্পণ শুরু? হ্যাঁ। তখন ওই 6 পিস মাল বেচছে, ওনারা টাকা দিয়ে তারপর আবার 6 পিস নিতাম। এরকম করতে 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 আস্তে আস্তে আবার ওই কিস্তি নিলাম, একজনের কাছে পরিচিত হইলাম। পরে 10,000 টাকা কিস্তি নিয়ে এই যে চালান বাড়াইলো। এটা কত বছর আগের কথা? তাও 15 বছর আগে। 15 বছর আগে? অনেক অনেক আগের কথা। তখন গ্যাস মাল ছিল হলো, মানে বেচতাম বেশি, কিন্তু কিনা ছিল আমার 30 টাকা, কিন্তু বেচতাম 100, 150, 80 এর নিচে বেচতাম না। তারপরে মনে করেন পোলাপান আবার স্কুলে লেখাপড়ার খরচা, তো বড় পোলা
স্কুলে থাকতো, ওর প্রাইভেট, তারপরে স্কুলের খরচা নিয়ে আমার খুব একটু কষ্ট হইতো, একা মানুষ, যদিও পারতাম না। 2 ছেলে বোন, হ্যাঁ? হ্যাঁ, 2 ছেলে, 2 ছেলেই তো পড়াশোনা করে? 2 ছেলেই পড়াশোনা করতো, ওই সময় করতো। আচ্ছা। তো তারপরে যখন এখানে আমি ঢোকার পরে মোটামুটি কাদায় ভালোভাবে চলতেছি, হঠাৎ করে এই করোনার এই যে করোনা আসলো, লকডাউন দিল, তার 1 সপ্তাহ আগে আমার ওয়াইফ আর কি অ্যাক্সিডেন্ট করলো, গ্যাসের বদলে মুখ্য ছিটে গেছিল। মানে এই যে ঘরে রান্নার যে গ্যাস? হ্যাঁ, মুখ্য ছিটে যাওয়ার পরে এনামে ভর্তি করলাম। এনামে একদিন এক রাত্রে নিল 1,35,000। ওরে বাবা। তারপরে নিয়ে গেলাম শেখ হাসিনা ঢাকা মেডিকেলে রাখলো না, পরে শেখ হাসিনা মেডিকেলে মানে নিয়ে এ নাম দিয়ে ঠিক হয়নি? না, এ নামে তারা ঠিক করতে পারে না। পরে নিয়ে গেলাম, পরে বিকাল 5টা বাজে কোনো মেডিকেল ভর্তি করে না। পরে আমি সাঙ্গার পোলের দাঁড়ায় কাঁদতেছি। পরে পরে 3 জন পুলিশ আইসে বলছে, বান্দারি কান্দেন কে? আমি কি ভাই এই ঘটনা, অ্যাম্বুলেন্স কয়ে যাবো, আপনি রুগী রাখেন। পরে আর কি করুন, পরে পুলিশরা আসলো মানে ঢাকা সাঙ্গার পোলের দাঁড়ায়, হ্যাঁ, হ্যাঁ। শেখ হাসিনা মেডিকেলের সামনে। পরে পুলিশে এসে কি জানি বললো ইংলিশে, পরে আমার বললো 10টা টাকা দেন। 10টা টাকা দিয়েছে, একটা টিকিট দিল। পরে জরুরি বিভাগে ভর্তি করে 14টা পরীক্ষার পরে বেডে দিল। ওখানে ছিল 6 মাস। 6 মাস মানে পুড়ে গেছিল নাকি? হ্যাঁ, চেহারা পুড়ে গেছিল। 6 মাসের মাথায় মোটামুটি গাদা সুস্থ হওয়ার পর আমি আবার করোনার ভিতরে কাঁচামালও বেচতাম, কারণ এখান তো ব্যবসা চলতো না, করোনার ভিতর তো ভিতরে আসতেই দেয়নি, তাই না? কাঁচা তরকারি বেচতাম। পরে ওখান তো আস্তে করে কিছু লোনও নিলাম মাসের তুমি দিয়ে। কাঁচা তরকারি ওটা কোথায় বিক্রি করতে? ওটা বেচতাম মেনামের মাঠে। এনামের ওখানে? হ্যাঁ, মেনামের মাঠে নতুন মার্কেট দিছিল। পরবর্তীতে সুস্থ হয়ে আসার পরে আমি জানি না কি হয়েছে, হয়তো মাথায় কি আঘাত খাইছে নাকি জানি না, বড় পোলার দ্বারে যে টাকা পাঠাইতাম মেডিকেলে, তো ওষুধ কেনা লাগে, খালি বড় ছেলে আপনার ওই মার কাছে থাকতো? হ্যাঁ। তো পুলিশে বলছে যে মেয়ে থাকা লাগবে, পুরুষ পোলার থাকবে পারবো না। পরে আমি ওই পুলিশে করে বললাম যে ভাই আমার তো কোনো মেয়ে নাই, তখন যদি ঠিক মতন ওষুধ না খাওয়াই ওর মা তো মারা যাবে। পরে অনেক কাগজ বিনোদন পরে ওই যখন আর্মির অফিসার আইতো তখন ওর গোসলখানা রাখতো, আর যখন ওরা সরে যেত ওর মার সিডের সাথে ওরা থাকবার দিত। তা আমি ওর বিশ্বাস করে বড় পোলারে টাকা যা দিতাম বিকাশে, ও যখন যা চাইতো আমি হাওলাত করে হইলেও দিতাম, কারণ ওখানে তো দেখাইতে হবে যে চিকিৎসার জন্য যে টাকা পয়সা লাগবে। হ্যাঁ, বড় পোলায় ওর মারে বুঝাইতো যে আব্বা আসে না, আব্বা টাকাও দেয়নি। আস্তে আস্তে ওর বিকাশের টাকাগুলা সব নিয়ে নিল। মানে আপনার বড় ছেলে? আমার বড় ছেলে নেওয়ার পরে হঠাৎ করে এখানে সুস্থ হওয়ার পর আমার রুমে আসার পর তো আমাদের টাকা নেই, একটা মোবাইল ছিল, মোবাইলটা বেচে ওগুলোকে বাজার সদাই করলাম। 18,000। তখন আপনি কিছু করতেন না যখন আপনার স্ত্রী আবার আসলো? কাঁচামাল বেচতেছি, কাঁচামাল তো কিছু হয় না, 7-8 জন মানুষের খাওয়া হয় না, যারা দেখতে হয় তাগুলো তো খাওয়াইতে হয়। হ্যাঁ, আবার 2 রুম ভাড়া হইলো 3,000 4,000, কারে মিলে 5,000 টাকা পড়তো। তখন ওই মোবাইল বেচে বাজার সদাই করে আনার পরে বললাম যে বাবা এখন তুমি কাজকর্ম ধরো, ব্যবসা বাণিজ্য আবার শুরু করো। ও আমার বেশি আইনা দিত 100 টাকা 150 টাকা, এই দেই কি চালানি বিক্রি করতো, ওই ব্যবসায়ী করতো, সিটি সেন্টার সামনে। আচ্ছা। তো ওর মনের ভিতরে কি ছিল সেটা আমি জানতাম না। তো আর আমি বললাম যে বাবা এইভাবে তো আমি চালাইতে পারবো না, তুমি অন্য চেষ্টা করো, তুমি হয়তো জুদা খাও আর নয়তো ব্যবসা তুমি নিজে পার্সোনালি করো। হঠাৎ করে ওর রাগ হয়ে গেছে, ওর বউ নিয়ে আইয়া বউ বাসা ভাড়া পেয়েছে। তারপরে ওর মাও গেল রাগ করে আমার সাথে। ওর মা মানে আপনার স্ত্রী উনি কি ওই ছেলের সাথে চলে গেছে? যে তুমি পোলা নামাই দিছো, আমি গেলাম। আমি ঠিক আছে তুমি যাও গা, কারণ আমারে লোন আনিয়ে দিবে গা, আমি যে টাকা লোন মানে ঋণে আসছি ওই টাকাই দিতে পারতাছি না, আবার কি আপনি লোন আনিয়ে আমি মাল আনিয়ে দেবো, যদি পরবর্তীতে না দিতে পারি তাহলে আমি লোন আনতে পারবো না, সমস্যা হবে, আর আবার ঋণ কেমন নাই। পরবর্তীতে ওর মায়ের একটা চর দিলাম, ওই চরের গতিকে ওর মা মাস 2-র ভিতরে আমার ডাইভোর্স দিয়ে ওর পোলার সাথে চলে গেল। আপনার ডিভোর্স দিয়ে দিছে? হ্যাঁ। এটা কত বছর আগে? এই যে 3 বছর চলতেছে। 3 বছর ডিভোর্স দিয়ে চলে গেছে গা। বড় পোলারে বললাম যে তুমি কোরআন শপথ করে তোমার কত টাকা দিছি, ও আর বলে না। ওর মায়ের বললাম যে তুমি কোরআন শপথ করে বলো তো কত টাকা দিছি, বা মেডিকেলে গেছি কিনা, তোমার পোলা কি বলছে, তাও কেউ বলে না, আমরা এটা বলতে পারি না। পরবর্তীতে যার যার মনে হয়ে গেছে গা, তখন লাস্টে আমার তো পুরে গেটে খাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। পরে মনে করেন একটা ছোট ছেলে তো ছিল আপনার সাথে? ছোট ছেলে 1 মাস ছিল, পরবর্তীতে ওরও নিয়ে গেছে। তখন পরবর্তীতে আমি কি করব, আমার হাতেও চালান পাতি নাই। পরে আবার আপনার বউ মূলত আপনাকে ছেড়ে কেন গেল, মানে কি বুঝে? ও ভাবছে, ওরে বলছে বড় ছেলে যা আব্বা কোনোদিন মেডিকেলে দেখবারও আসে নাই, অথচ টাকা পয়সা আব্বা দেয়নি।
কিন্তু- সবকিছু আপনার বড় ছেলেই চালাইছে, ওই এটা বলছে। হ্যাঁ, এর জন্য তখন আমি মানে- আরো প্রশ্ন করছি যে, তোমার বড় ছেলে ওখানে ছিল, তোমার বড় ছেলে কামাই করতো না, আমার সংসারে থাকতো, তো টাকাটা কই পেলো, কে টাকা দিল, কে তোমার ভর্তি করলো? সেটাই তো, এটা তো বোঝার বিষয় আছে। তো ও এটা না বুঝলেই ও কয়, না তুমি যাও না, আমার বড় পোলাকে মিথ্যা কথা কয়, আবার এর মধ্যে রক্ত লাগছে 14 ব্যাগ। কিন্তু আপনার বড় ছেলে এরকম কেন করলো? এরকম কেন করলো আমি জানি না, তবে কার বুদ্ধি নিচ্ছে সেটাও আমি এখন পর্যন্ত জানতে পারি না, আমি তার সাথে কথা বলি না। তো ও কিন্তু বিয়ে পাস, কোরআনের হাফেজ, তারপরও মিথ্যা কথা বলছে। মনে করেন এই মাঝখানে যখন আমার চালান ছিল না, আমি চালান করলাম, আমার এক বন্ধু দিল, ব্যবসা আস্তে আস্তে শুরু করলাম, মেহনত সারেরা দিল সবার সহযোগিতা। তারপরে মনে করেন আমার পকেটে টাকা থাকলে বড় ফলাই কান্দা দিয়ে টাকা নিয়ে যায়, আমি কি না তুমি তো তা আপনি টাকা তখন নিতে- তাদেরকে টাকা দিছেন বড় ছেলেকে আবার? আমি ছেলে তো জোর তোর করতে পারি না, পকেটার দিয়ে নিচ্ছে আব্বু আমার লাগবে। আপনি তাহলে একাই থাকেন? আমি বর্তমানে একাই থাকি, কারণ আমি কোনো মেয়ে লোক আমি বিশ্বাসই করি না। এখন আপনার যে স্ত্রী ছিল, তারপর 2 সন্তান যারা, তারা আপনাকে এখন আর দেখে না কেউ? মানে ফোন দেয়, আমি কারো ফোন রিসিভ করি না, অথচ যদি মনে করেন ওদেরকে ওখানে দেখি আমি আর এক জায়গায় চলে যাই, কারণ আমি পিছিলা কথাগুলা আমি আর মনে করে পারছি না। আমি কখনো মিথ্যা কথা বলি না, আর সাধারণত আমি যে মিথ্যা কথা না বললোই না যে আপনি জীবনটা বাঁচবে, এছাড়া আমি কখনো মিথ্যা কথা বলি না। আমি কিন্তু নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজও পড়ি, তো আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার মুখের কথা সঠিক হবে না, অপবিত্র হয়ে যাবে। হুম হুম। তো তারপরও আমার বড় ছেলেও জানে যে আমার সাথে মানুষ বসে বা সন্ধ্যার পরে আমি যখন কাজ শেষে যাই, সবাই আমরা একসাথে বসি, সবাই কথাবার্তা বলি, হাদিস কোরআন সম্পর্কে, বা ও জানে, ও কোরআন শরীফ পড়তে জানে। তো তারপর বুঝে শুনে যদি কেউ ভুল করে যে আমি বুঝি নাই, বুঝা যদি বলে যে আমি বুঝি নাই, তার কি বোঝান যাবে? না না, সেটাই। তো বুঝদার মানুষেরও বোঝান যায় না, আর যে বোঝে না তার আস্তে আস্তে বোঝান যায়। তো এখন তো আপনি এইভাবে- পরবর্তীতে আর মানে ফেরানোর চেষ্টা করেননি আপনার স্ত্রী তারপর না, সন্তানদেরকে? আমি এরকম কোনো পদক্ষেপ নেই, আর আশা করি যে আর নিব না, কারণ আমি মনে করি যে আমার যে দিনটা গেছে, আমি যেভাবে কষ্ট করছি, উপর আল্লাহ তো আছে, উনিই বিচার করবেন, বিচার করার মালিক আল্লাহ, আমি কিছুই না। তবে আমি ওনার উপর ভরসা, আমি আশা করি যে উনি বিচার করবে। সত্য কখনো প্রকাশ মানে বুঝাবে থাকে না, হ্যাঁ, চাপা আর থাকে মিথ্যার না। ধ্বংস হবে, হবে। আমি এটা পান না। তাকে এখন যেভাবে আছেন আপনি, কি মোটামুটি রান্না বান্না খাওয়া দাওয়া সেসব তখন আমার রান্না বান্না খাওয়া দাওয়ায় 3 বছর হোস্টেলে, হোস্টেলেই করেন? হ্যাঁ, এখান থেকে খাইয়া যায়, এখানে মাল রেখে দেয়। আবার সকালবেলা যখন ঘুম থেকে আসি, চা নাস্তা খাই আইসে আবার এখানে দুপুরে খাই, বিকেলে খাই, আমি চলে যাই আবার বাসায়। আচ্ছা। এই পর্যন্ত। আর আব্বা মারে প্রতি মাসে মনে করেন 2000 টাকা দেওয়া লাগে। আবার আব্বার যদি কোনো সমস্যা আর বেশি থাকে মানে আপনার যে আব্বা আছেন, ওনাকে হ্যাঁ। 2000 করে প্রতি মাসে দিতে হয়? দিতে হয়। এইটাই, এই যে সন্তান হিসেবে আপনি যেটা এখন পালন করছেন, কিন্তু আপনার ছেলে ওইটা আর কি এই কিছুক্ষণ আগে কিছুই রাগ করলো না। করছে, কয় আমি গরু গোস খামো, তুই টাকা দিবি 1000, আমি কাবো তুমি নেও, আমি এবার কালকে আবার বেচা কিনে করে আবার দেবো। কারণ হে অক্ষণ আমার লাগে রাগ করে, কিন্তু আমি রাগ করবো কার লাগে, আমি বুঝাম মুখ আর কি। এইটাই। কিন্তু এটা আমার ব্যর্থতা, হয়তো আমার ছেলেকে আমি বুঝাতে পারি। এই জাহাঙ্গীরনগরে কি কষ্ট করে করে মানুষ করছি, এই আমি পয়সা দিয়ে, ও নিজ চোখে দেখছে, দেখে শুনে যদি মানুষে মনে করেন ভুল করে, এই লোকে করে কেউ বুঝাইতে পারবে না। হ্যাঁ। আর আমার বড় ছেলে হলো বেশি বুঝা, মানে শিক্ষিত বলো তো, ও মনে করেন যে নাম্বার 100, হ্যাঁ ও নাম্বার 100, যে বলা বিয়ে পাস কোরআনের হাফেজ, তারা যদি মিথ্যা কথা কয়, তাই শিক্ষিত বলো না। আর আমরা তো লেখাপড়া করি নাই, আমরা হয়তো ভুল করতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনারে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর বিং উইথ